আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তার পরের থেকে ভিডিওটি শুরু করেছি। আজকে সকালের নাস্তা এবং দুপুরের রান্না কোনোটাই শেয়ার করছি না। আজকে একেবারেই রাত্রে কিছু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। নাস্তা খাওয়ার পরে কিছু ডিম আর গোলমরিচ এনেছিল। ডিমগুলো ধুয়ে আমি পানি ঝরাতে রেখেছি। আর এখানে গোলমরিচগুলা বৃষ্টি হওয়ার কারণে একটু নরম মনে হচ্ছিল, তো চিন্তা করলাম একটু রোদ্রে দিই, গরম হলে এটা মচমচে হবে। এখান থেকে কিছু গোলমরিচ আমি আস্ত অবস্থায় রেখে দিব আর কিছু গুঁড়া করে নিব। তবে গুঁড়াটা বেশি করব, কারণ গোলমরিচের গুঁড়াটাই আমার বেশি খাওয়া হয়। মাংসে বলেন, তারপরে নুডলস, পাস্তা, চাউমিন এসব জিনিসে সবসময়ের জন্য আমি গুঁড়া মরিচটাই ব্যবহার করে থাকি। গোলমরিচটা যদি আমি এসব খাবারে না দিই তাহলে আমার কাছে মনে হয় এর স্বাদটাই আসে না। তো এই গোলমরিচগুলো আমার অনেক দিনই চলে যাবে। গোলমরিচটা আলিপেরও খুবই পছন্দ। গোলমরিচটা খাওয়ার পিছনে কিছু উপকারিতাও আছে, যেমন এর মধ্যে একটা প্রিপারিন থাকে। এই প্রিপারিনটা খাবার তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে। গোলমরিচের মধ্যে থাকা প্রিপারিন বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে এবং ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া কোলন ক্যান্সারের ক্ষেত্রে রেকটামের চাপ কমাতে সাহায্য করে গোলমরিচ। এছাড়া আরও বিভিন্ন ধরনের উপকারিতা আছে, তবে এগুলো আমি জানি না। হয়তো আমার কথাগুলো শুনে আপনাদের কাছে অন্য কিছু মনে হতে পারে, হয়তো ভাবতে পারেন আমি বড় কিছু হয়ে গেছি। আসলে ব্যাপারটা তেমন না। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞানটাও ক্ষুদ্র। এই জ্ঞান থেকে কিছু কথা শেয়ার করলাম আর কি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমি এখন চলে আসি ভিডিওতে কি করেছি না করেছি এ সম্পর্কে কিছুই বলতে পারিনি। আমি এখানে গোলমরিচটা রোদে দিয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি। আনহাকে স্কুল থেকে আনতে যাব। আনহাকে আনতে যাওয়ার এই সময়টার ভিতরে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা, হালকা বাতাস হচ্ছে আর বেশ গরম ছিল। গরমের কারণে এ ধরনের খাবার খাওয়াই হয়নি। আর খেতে ইচ্ছা করলেও দেখা যায় গরমের সময় খেয়ে শরীরটা ভালো লাগে না, এ কারণেই রান্না করা হয় না। তো আজকে হুট করেই ঠান্ডার কারণে চিন্তা করলাম একটু কাচ্চি বিরিয়ানি রান্না করি। আর এটা একদমই বাসায় সিম্পলভাবেই হাতে থাকা যে উপকরণগুলো আছে সেটা দিয়ে রান্না করছি। কোনো ধরনের এক্সট্রা কোনো মশলা দিইনি। আমি নর্মালভাবে রান্না করেছি, তবে খেতে বেশ ভালোই লেগেছিল। সবসময় যে বেশি পরিমাণের মশলা দিলে, বেশি জিনিস দিলে যে খেতে ভালো হয় তা কিন্তু না। অনেক ক্ষেত্রে দেখা যায় অল্প মশলা দিয়ে যদি ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করা হয় তাহলে সেই জিনিসটা খেতেও কিন্তু অনেক সময় অসাধারণ হয়ে যায়। যাই হোক, এখানে যেহেতু আমি হুট করে এই সিদ্ধান্তটা নিয়েছি যে কাচ্চি বিরিয়ানি রান্না করব, আমার বাসায় যা ছিল সেটা দিয়েই রান্না করেছি। আমি এখানে মাংসটাকে হালকা একটু রান্না করে নিয়েছি। যেহেতু আমার এলপি গ্যাস, তো দমে রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে আর অনেকটা গ্যাসেরও প্রয়োজন। তো গ্যাস সাশ্রয় করার জন্যই পদ্ধতিটা ব্যবহার করেছি যে কাচ্চি বিরিয়ানিটা সবসময় দমে রান্না করলে ভালো হয়, তবে দমে ছাড়াও যে রান্না করা যায় সেটাও ট্রাই করে দেখলাম। মাংসটা রান্না করার ক্ষেত্রে আমি সব ধরনের বাটা মশলা এবং কাচ্চি বিরিয়ানির একটা প্যাকেট দিয়ে মাংসটাকে রান্না করেছি। আর এদিকে গুঁড়া দুধের সঙ্গে আমি একটু ঘি, তারপর স্বাদ মতো লবণ, চিনি, সামান্য একটু জর্দার রং দিয়ে গুলিয়ে রেখেছি। আর আলুটা তো আমাদের প্রতিটা খাবারের ভিতরেই চলে, কাচ্চি বিরিয়ানিতে তো না দিলেই নয়। আলুটাকেও সামান্য লবণ আর জর্দার একটু রং দিয়ে মাখিয়ে তেলে ভেজে উঠিয়ে রেখেছি। এখানে জর্দার রংটা শুধু কালারের জন্যই ব্যবহার করেছি, দেখতে ভালো লাগবে এই আর কি। গ্যাস সাশ্রয়ের কারণে আমি এখানে আরও একটা পদ্ধতি অবলম্বন করেছি। রাইসগুলো সিদ্ধ করার জন্য যে পানিটা ফোটাতে হবে সেটা আমি ইলেকট্রিক কেটলিতে ফুটিয়ে নিয়েছি। তারপরে চুলাতে দিয়েছি। যেহেতু কেটলির ভিতরে চাল দিয়ে সিদ্ধ করা যাবে না, তো চুলাতে পানি দিয়ে
তারপরে হচ্ছে চালগুলা দিয়ে দিয়েছি। চালের ভিতরে আমি স্বাদ মতো লবণ, একটু তেল আর হচ্ছে তো লাস্টে হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিলে হয় কি চালগুলা ঝরঝরা থাকে, একটার সঙ্গে একটা ঝরানোর ভয় থাকে না। তবে পানিতে চালটা দেওয়ার পরে পানির ভিতরে কিছু ড্রাই মশলাও দিয়েছি, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, শাহি জিরা, এগুলা দিয়েই হচ্ছে পানিটা গরম করেছি। তারপরে চালগুলা দিয়েছি। চালগুলা আমার 80% রান্না হয়ে গেলে জালিতে করে পানিটা ঝরিয়ে নিয়েছি। রাইসটাকে নামানোর পরে আমি চুলাতে একটু তাওয়া বসিয়েছি, তার উপরে হচ্ছে মাংসের পাতিলটা দিয়ে দিয়েছি। এখন মাংসের উপরে ভেজে রাখা আলুটা এক এক করে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য 2 কেজি খাসির মাংস নিয়েছি। আর খাসির মাংসটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, দমে যেহেতু হয়ে যায়, এ কারণে রান্না করলে তো আরও কমই হয়ে যায়। অল্প সময়ের ভিতরেই আমার মাংসটা হয়ে গিয়েছিল। আর আলুগুলো দেওয়ার পরে আমি কিছুটা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তার উপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম। বেরেস্তাটা দেওয়ার পরে এর উপর দিয়েই হচ্ছে রাইসগুলো সব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে এখানে আরও কিছু জিনিস দিলে খেতে আরও বেশি ভালো লাগতো, যেমন আলু বোখারা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম কুচি। তবে বাদামটা আমি ইচ্ছা করেই দিইনি, আর আলু বোখারাটা ছিল না। তো বললামই তো যে হাতে থাকা উপকরণ দিয়েই রান্না করা, আর যেহেতু হঠাৎ করে ডিসিশনটা নেওয়া। রাইসটাকে দেওয়ার পরে আমি দুধের সঙ্গে ঘি, তারপরে জর্দার যে রঙটা এবং চিনি, লবণ গুলিয়ে রেখেছিলাম, সেটাই এখন রাইসের উপর দিয়ে দিয়েছি। কাচ্চি বিরিয়ানি রান্না করতে গেলে যে অরিজিনাল যে ফ্লেভারটা, সেটা আমি দিতে পারিনি, কারণ কাচ্চি বিরিয়ানি রান্না করতে গেলে সম্পূর্ণটা দমে রান্না করতে হয়, আর এখানে কয়লা ব্যবহার করতে হয়। তো আমি কয়লাটা আমার কাছে ছিল না, তাই আমি আর ওইভাবে দমে রান্না করতে পারিনি। সিম্পল দমে সিম্পলভাবে রান্না। তো রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। বিরিয়ানিটা যেহেতু আমি ওইভাবে ফুল দমে রান্না করিনি, এ কারণে ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে রাইসের সঙ্গে মাংসটা মিশিয়ে নিয়েছি। হালকা দমে সিম্পল রান্নার কাচ্চি বিরিয়ানিটা যে এতটা অসাধারণ হবে ভাবতেই পারিনি। খাবারের পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি, তাই বলতে পারছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।